সে তখন বুঝতে পারল সে নেশায় ভুলভাল শুনছে না, সত্যিই কোনো এক নারী কণ্ঠ শুনতে পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ পর সে সামনের দিকে তাকিয়ে দেখে এক সুন্দর ফর্সা নারী মূর্তি কালো রঙের শাড়ি পরে আছে, যার শাড়ি ভেদ করে দেখা যাচ্ছে বক্ষস্থলে আবরণ দেওয়া ছোট একটা কালো রঙের ব্লাউজ, যার মধ্যে দিয়ে স্তনযুগল যেন বেরিয়ে পড়তে চাইছে। কোমরে কোমর বন্ধনী, পায়ে কালো হিল জুতো। সে এত টাইট পোশাক পরেছিল যে তার শরীরের সমস্ত নিপুণ ভাঁজ পরিষ্কার দেখা যাচ্ছিল, যা দেখে ওই বয়স্ক ব্যক্তি নিজেকে আর সামলাতে পারছিল না। সে ধীরে ধীরে ওই নারীর দিকে এগোতে থাকে, কিন্তু তার কোমরে ব্যথা ছিল বলে সে যেতে পারছিল না। তাই ওই রমণী ওই ব্যক্তির দিকে ক্রমশ এগিয়ে আসতে থাকে। বৃদ্ধ ওই রমণীর শাড়ির মধ্যে দিয়েই নাভি দেখতে থাকে। তার চোখ যেন ওখানেই আটকে যায়। সে মহিলার কণ্ঠ শুনে তার সম্বিত ফিরে এলো। ওই রমণীর হাতে থাকা মদের বোতল থেকে মদ ঢালতে থাকে ওই বৃদ্ধের মুখে। বৃদ্ধের চোখ কেবল ওই রমণীর স্তনের দিকেই পড়ে থাকে। একসময় ওই মদ তার মুখে না পড়ে তার সমস্ত শরীরে পড়তে থাকে, যেন মনে হচ্ছিল সে মদ দ্বারা স্নান করছে। সে নেশায় এতটাই বিভোর হয়ে যায় যে সে একবারও ওই রমণীর নাম জানার প্রয়োজন বোধ করে না। ওই মহিলা আসলে কে, কেন এসেছে সে এখানে, সেদিকে তার কোনো গুরুত্বই নেই। এইরকম বেশ কিছুক্ষণ চলার পরেই হালকা হাওয়ায় বৃদ্ধের ধুতি খুলে উঠতে থাকে। সে ধুতির দিকে এগিয়ে যেতে গেলে ওই রমণী বলে, ওইদিকে কোথায় যাচ্ছ, আমার কাছে এসো। ওই ব্যক্তি প্রথমে হকচকিয়ে যায়। সে আমতা আমতা করে বলে, তুমি তুমি কি করতে চাও? ওই মহিলা ফিসফিস করে বলে, সংভোগ। ওই ব্যক্তির এরকম কথা শুনে তার সারা শরীরে যেন আগুন ছড়িয়ে পড়ে। এরপর ওই মহিলা ওই মদের বোতল থেকে সমস্ত মদ নিজের মাথায় ঢেলে ফেলে। তার সারা শরীর মদে ভিজে যায়। দেখে মনে হচ্ছিল ওই বোতল যেন এক জাদু বোতল, যা থেকে মদ শেষই হচ্ছিল না। ওই মহিলার ভেজা শরীর দেখে ওই ব্যক্তি আর নিজেকে সামলাতে পারল না। মহিলার হাত টেনে সে নিচে নামিয়ে আনে। বালির উপরেই ওই ব্যক্তি মহিলার হাতে চুম্বন করতে থাকে। এরপর ধীরে ধীরে সে ওই মহিলার পেটের উপরে চুম্বন করে। ধীরে ধীরে ওই ব্যক্তি মহিলার বুক থেকে কাপড় সরিয়ে দেয়। এরপর সে মহিলার ঠোঁটে ঠোঁট রেখে চুষতে থাকে, কখনো ঠোঁটে, কখনো গলায়, কখনো বা বক্ষ ভাঁজে সে চুম্বন করতে থাকে। বেশ কিছুক্ষণ পর তার শরীর থেকে উষ্ণতা ছড়িয়ে পড়তে থাকে। একসময় ওই বৃদ্ধ মহিলাকে নগ্ন করে ফেলে এবং সময়ের সাথে সাথে উভয়েই নগ্ন অবস্থায় মিলন ঘটাতে থাকে। বেশ কিছুক্ষণ পর ওই ব্যক্তি যেন ক্লান্ত হয়ে পড়ে। শরীরের উষ্ণতায় যেন সে নিজের যৌবন ফিরে পায়। কিন্তু মিলনের পর তার শরীর আবারও ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু ওই রমণীর যেন কিছুই হচ্ছিল না। তবু ওই ব্যক্তি চেষ্টা চালিয়ে যেতে লাগলো ওই রমণীকে তৃপ্তি করার জন্য, কিন্তু সে আর পেরে উঠল না। একসময় সে ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। কিন্তু ওই রমণী বারংবার কামুক কণ্ঠে বলতে থাকে, আমার তো এখনো তৃষ্ণা মেটেনি, 10 মিনিটেই হয়ে গেল, চলো আবার করি। বারংবার ওই ব্যক্তি বারণ করা সত্ত্বেও ওই মহিলা শুনছিল না। তখন সে বিরক্তির সাথে বলে ওঠে, বলছি না আমার আর ভালো লাগছে না। ওই রমণী শান্ত কণ্ঠে বলে উঠল, তাহলে তোর বউয়ের উপর জোর জবরদস্তি কেন করিস? কণ্ঠের মধ্যে যেন একটা শান্ত হুঙ্কার ছিল, যা শুনে ওই ব্যক্তি কিছুক্ষণের জন্য ভীতগ্রস্ত হয়ে পড়ে। সে ভাবল, ওই মহিলা কি করে জানল? সে আমতা আমতা করে বলতে থাকে, কে তুমি? ওই মহিলা ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, আমি যক্ষিণী,
তোর মৃত্যু। একটা ভয়ঙ্কর হাসির রব শোনা গেল। সমগ্র রঙ্কাভুজা ঘাট যেন কেঁপে উঠল। যক্ষিণীর কণ্ঠ শোনা মাত্রই সে প্রাণের ভিক্ষা চাইতে লাগলো। কিন্তু যক্ষিণী জানায় তার তৃষ্ণা মিটলে তবেই সে যেতে পারবে, কারণ তার মধ্যে নাকি প্রচুর উষ্ণতা লুকিয়ে আছে, যার কারণে সে তার স্ত্রী এবং অন্য কোনো মহিলাকে কখনো সম্মান করেনি, বহু নারীর জীবন নষ্ট করেছে। কিন্তু ওই বৃদ্ধ কাকুতি মিনতি করতে থাকে যে তার ভুল হয়ে গিয়েছে। সে জানাতে থাকে, আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, পুনরায় সম্ভব করলে আমি মরে যাব, আমার দেহে আর শক্তি নেই। যক্ষিণী ভয়ঙ্কর হাসি দিয়ে বলে, সেদিনও তোর বোন বলেছিল ছেড়ে দিতে, তুই ছেড়েছিলি? তুই তো তবু সম্ভব করে গেলি। আজ আমার তৃষ্ণা মেটা, না হলে তুই মরবি, তুই মরবি। আজ আমিও সেদিনের রাতের মতো তোর মুখ থেকে সেই শব্দ শুনতে চাই। ছেড়ে দাও, ছেড়ে দাও, আর পারছি না। তারপরেই পুনরায় ভয়ঙ্কর হাসিতে কেঁপে ওঠে রঙ্কাভুজা ঘাট। তারপরেই যক্ষিণী অলৌকিক শক্তি দিয়ে ওই ব্যক্তির হাত পিছনে আটকে দেয়। তারপর সে ওই বৃদ্ধের সাথে পুনরায় সম্ভব করতে থাকে, কিন্তু বৃদ্ধ আর পেরে উঠছিল না। তার সমস্ত শরীর সাদা হয়ে যেতে থাকে ক্রমশ। সেই সময় তার সমস্ত কুকর্মের কথা মনে পড়ে যায়। একইভাবে সে কত নারীর জীবন নষ্ট করেছে। সকলেই এইভাবে ভিক্ষা চেয়েছিল তার কাছে, কিন্তু সে কারোর ওপর দয়া করেনি। এইভাবে সে তার বোনকেও মেরে ফেলে। নিজের বোন, নিজের স্ত্রী, পুত্রবধূ, সে কাউকে ছাড়েনি। কেবল ক্ষমতার জোরে সকলকে সে চুপ করিয়ে দেয়, রটিয়ে দেয় তারা আত্মহত্যা করেছে। কিন্তু আজ সে নিজেই শিকার হয়ে গিয়েছে। তাকে বাঁচাবার মতো আজ আর কেউ নেই। সমস্ত ক্ষমতা যেন আজ তুচ্ছ মনে হতে লাগলো তার। এরপর যক্ষিণী ওই ব্যক্তির বুকের কাছে হাত বোলাতে থাকে। তারপর ধীরে ধীরে তার নখ বড় হতে থাকে এবং ওই নখ দ্রুত গতিতে বুকের ভিতর সে ঢুকিয়ে দেয়। সাথে সাথে বৃদ্ধের চিৎকার শুনতে পাওয়া যায়, আহ! যক্ষিণী ওই লম্বা নখ দিয়ে বুক চিরে তার শরীর থেকে হৃৎপিণ্ড টেনে বের করে আনে। ওই ব্যক্তি থরথর হয়ে কাঁপতে থাকে এবং তার নিঃশ্বাস বন্ধ করে ফেলে। এরপর যক্ষিণী হৃৎপিণ্ড থেকে রক্ত চুষতে থাকে। এরপর সে সারা শরীর থেকে সমস্ত রক্ত চুষে নেয়। ব্যক্তির শরীর পুরো সাদা হয়ে যায়। এরপরই আর কিছু লেখা ছিল না। চোখ ভাবল, বাহ, গল্পটা তো ভালোই, কিন্তু লেখকের কোনো নাম নেই তো। সে ভাবতে থাকে এটা কে লিখেছে। সে মনে মনেই ভাবতে থাকে এটা বোধহয় তার বাবাই লিখেছে, কারণ তার বাবাই তো সবসময় যক্ষিণী যক্ষিণী করত। তারপর সে ভাবতে থাকে ওই কাগজই বা এখানে এলো কী করে। সে তো নিজের লেখা টাইপ করতে করতেই ঘুমিয়ে পড়ে। এরই সাথে ঘর পরিষ্কার করার সময়ও কিছু দেখা যায়নি। তাহলে এটা এলো কোথা থেকে? যুগ ভাবছিল। এমন সময় দরজায় জোরে জোরে টোকা পড়তে লাগলো। এক্ষুনি যদি দরজা খোলা না হয় তো দরজাটা ভেঙে যাবে। যুগ দ্রুত দরজা খুলে দেখে কায়ার বাইরে। সে ঘর্মাক্ত অবস্থায় হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে আছে। যুগ জিজ্ঞেস করলে সে কোনো উত্তর দেয় না। সাথে সাথে যুগ বলে বসে, কিরে, তুই এমন করছিস যেন যক্ষিণী কাউকে স্বীকার করেছে। হয়তো যুগ মজার ছলেই বলেছে, কিন্তু কায়ার বলে, তুই কি করে জানলি? যুগ জানায় সে সব কিছু পরে জানাবে। সে নিজে নিজেই প্রশ্ন করে বসে, যক্ষিণী তো পূর্ণিমা আর অমাবস্যার দিন স্বীকার করে, তাহলে অষ্টমীর দিন কেন? কায়ারের মতে হয়তো যক্ষিণীর কামবাসনা বেড়ে গিয়েছে। যত বেশি সে স্বীকার করবে তত বেশি বেশি করে কামবাসনা বাড়তে থাকে। যুগ জানায় সেখানে দ্রুত যেতে হবে, যে ওই বৃদ্ধ ওইভাবে মরেছে কিনা যেভাবে কাগজে লেখা ছিল। কায়ার অনেক প্রশ্ন করতে লাগলো। যুগ সমস্ত কিছু ইগনোর করে রঙ্কাভুজা ঘাটে চলে যায়। ওইদিকে রঙ্কাভুজা ঘাটে লোকে লোকারণ্য। সেখানেও পুলিশ উপস্থিত। চার্লি, বোরচাসিনী সবাই হাজির। তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে একের পর এক হত্যা হচ্ছে। চার্লি তো বারংবার বলেই চলেছে এই সমস্ত খুন যক্ষিণী করছে।
কিন্তু বরচাশিনী তা মানতে নারাজ। তার মতে যক্ষিণী বলে কোনো কিছু হয়ই না। বরচাশিনী ধীরে ধীরে লাশের দিকে এগিয়ে যায় এবং তার শরীরটাকে সোজা করিয়ে দেয়। চার্লি সাথে সাথে হতবাক হয়ে যায় এবং বলে বসে, যক্ষিণী আবার একে কেন মারল? কে ওই ব্যক্তি? যক্ষিণীর সাথে তার কী বা সম্পর্ক? জানতে পারবেন পরের এপিসোডে। যক্ষিণীর এপিসোডগুলি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এর পরের পর্বগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।